আজকের হিস্ট্রি ক্লাসে আমরা ডিসকাস করব প্রথম বিশ্বযুদ্ধের পরে যে ভারতের স্বাধীনতা সংগ্রাম কীভাবে এগিয়েছিল এবং সেই সময় গুরুত্বপূর্ণভাবে গান্ধীজি ভারতের রাজনীতির প্রবেশ অর্থাৎ গান্ধীর উত্থান নিয়ে কিন্তু আমাদের আলোচনা করতে হবে। ওকে, দেখো প্রথমেই বলে দিই যে প্রথম বিশ্বযুদ্ধ কোন সময় হয়েছিল, আগের দিনে ডিসকাস করছিলাম, দ্যাট ইজ 1914 থেকে 1918। তাহলে এই 1918 পরেই আমাদের দেখতে হবে ওই সময়কালটা কীভাবে ভারতের রাজনীতি বা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা এগিয়ে গেছে। দেখো ওই পটভূমিতে বা ওই মুহূর্তে আমার যেটা জানার দরকার, যেটা ঘটেছিল সেটা হয়েছে যে কংগ্রেসের অন্তর্কলহের অবসান। ফার্স্ট পয়েন্ট করো, কংগ্রেসের অন্তর্কলহের অবসান, কলহের অবসান, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ওকে, কংগ্রেসের অন্তর্কলহের অবসান। দেখো অন্তর্কলহ বলতে কি, অ্যাকচুয়ালি কংগ্রেসে ওই সময় কী ঘটনা ঘটছিল আমরা জানি যে কংগ্রেসের দুটো পর্যায় ছিল। ফার্স্ট পর্যায়ের নাম কি? নরমপন্থী পর্যায়। তারপরটা কি? চরমপন্থী পর্যায়। বলতে পারবে কোন সময় থেকে কোন সময় নরমপন্থী? নোট ডাউন করানো হয়েছিল, কে বলবে? কোন সময় থেকে কোন সময় হচ্ছে নরমপন্থী আর কোন সময় থেকে কোন চরমপন্থী পর্যায়? বলো বলো, এটা বলা উচিত। এই তো দুদিন আগে ক্লাসে লেখালাম 1885 থেকে 1905। 1905 এটা কি? এটা নরমপন্থী। 1905 সালে কী এমন ঘটেছিল? 1905 সালে কি ঘটেছিল? 1905 সালে কংগ্রেসের মধ্যে কি ঘটেছিল? বাংলা বিভাজন তো বুঝলাম, 1905-এ এমনি কি ঘটেছিল বলো বলো। 1905, ব্যাস এইটাই জানতে চাইছি। এইখানেই প্রথমে কি হয়, এই 1905 কথাটা একদমই ভুল। 1907-এ সুরাটে যেখানে রাসবিহারী ঘোষ সভাপতি ছিল সেখানে কি হয়, কংগ্রেস নরমপন্থী চরমপন্থী ভাগ হয়ে যায়। সেই ভাগের কারণও বলেছিলাম। এবার দেখা যাচ্ছে যে ওই সময় অর্থাৎ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো বা চলছে, ওই সময় দেখা যাচ্ছে যে সুরাট ভাঙনের পর না চরমপন্থীদের কোনো ভূমিকা ছিল না রাজনীতিতে। কত সাল পর্যন্ত? নোট ডাউন করো না। ফার্স্ট পয়েন্ট, 1907 সালে সুরাট হয়েছে, সুরাট বিভাজন হয়েছে। 1907 থেকে 1915 পর্যন্ত ভারতীয় রাজনীতিতে চরমপন্থীদের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল না। লিখে নাও, ভারতীয় রাজনীতিতে চরমপন্থীদের কোনো ভূমিকা ছিল না। ওকে, এরপরে কি এমন ঘটলো যে আবার ব্যাপারটা ঠিক হলো? বলতে পারবে কার উদ্যোগে ঠিক হয়েছে বা কোন সভাতে ঠিক হয়েছে? আচ্ছা, কার উদ্যোগে বলতে হবে না, কোন সভায় ঠিক হয়েছে এটা তো বলা উচিত। কংগ্রেস গোয়াটা কমপ্লিট করেছি আমি। কোন অধিবেশনে ঠিক হয়েছে বলা উচিত। কোন অধিবেশন? শুনতে পেলাম না। লখনৌ অধিবেশন, একদমই ঠিক, একদমই ঠিক। কত সাল? 1916। তাহলে নোট ডাউন করো, লখনৌ অধিবেশন। নেক্সট পয়েন্ট, লখনৌ অধিবেশন 1916। দেখো সিকোয়েন্সগুলো করলেই বুঝতে পারবে। 15 সাল পর্যন্ত এটা নিষ্প্রভ ছিল। 1916 সালে লখনৌ অধিবেশনে অ্যানি বেসান্তের উদ্যোগে, আমি এই পয়েন্টটা লেখাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। লখনৌ অধিবেশনে অ্যানি বেসান্তের উদ্যোগে কি হয়, লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে কি হয়, চরমপন্থীরা আবার কংগ্রেসে প্রত্যাবর্তন করে। হ্যাঁ কি না ভালো করে নোট ডাউন করে নাও যে অ্যানি বেসান্তের উদ্যোগে চরমপন্থীদের কংগ্রেসে প্রত্যাবর্তন। চরমপন্থীদের কংগ্রেসে প্রত্যাবর্তন কথা অর্থ কাম ব্যাক বা ফিরে আসা, প্রত্যাবর্তন হচ্ছে। এই প্রত্যাবর্তনে কিন্তু বাল গঙ্গাধর তিলকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই কারণে কিন্তু বাল গঙ্গাধর তিলক অ্যাকচুয়ালি চরমপন্থী, তবে দুদিক থেকেই তবে একটা অ্যাডজাস্ট হলে তবেই তো একটা মিল হয়। তো সেটা কিন্তু এইখানে দেখা গিয়েছিল। হ্যাঁ কি না? এবং এই অধিবেশনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটা কি, এখানে কিন্তু স্বায়ত্ত শাসনের দাবি উত্থাপিত হয়। ওকে, লিখে নাও, এই অধিবেশনে, আগে লিখেছিলাম কিনা আমার খেয়াল নেই, তাও তোমরা নোট ডাউন করে নাও, এই অধিবেশনে ভারতের স্বায়ত্ত শাসনের দাবি উত্থাপিত হয়। হচ্ছে, অসুবিধা হলে বলবে আমাকে, ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো।
হয়েছে। দেখো এই যে কংগ্রেসের যে অন্তর্কলহ ঘটেছিল এই 1915-16 এইটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় এইটা কিন্তু মিল মোটামুটি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। এরপরে এই প্রথম বিশ্বযুদ্ধের সময় আরেকটা যেটা উল্লেখযোগ্য ঘটনা সেটা হচ্ছে হোম রুল আন্দোলন। ওকে, নেক্সট পথ নোট ডাউন করো, হোম রুল আন্দোলন। একটু উপরে দিকে দেখান না। এই যে দেখে নাও, নোট ডাউন করো হোম রুল আন্দোলন। ঠিক আছে, এবার স্যার উপরে হেডলাইনে কি করছিলেন? এই তো হেডলাইন, কংগ্রেসের অন্তর্কলহের অবসান থেকে স্টার্ট করলাম। চলো তার উপরে স্যার নেটওয়ার্ক প্রবলেম শুনতে দেখতে পাইনি। দেখে নাও, একবার দেখে নাও, জলদি দেখে নাও, জলদি স্ক্রিনশট নিয়ে নাও, পরে টুকে নিও। ঠিক আছে, চলো 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 এগোতে হবে। দেখে নাও হোম রুল আন্দোলন। দেখো নেক্সট যেটা গুরুত্বপূর্ণ আমায় জানতে হবে, হোম রুল আন্দোলন। প্রচুর কম্পিটিটিভ এক্সামে এই হোম রুল আন্দোলন থেকে কিন্তু কোশ্চেন আসে। এই হোম রুল আন্দোলন কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। দেখো যারা আগেগুলো টুকতে পারোনি বা লিখতে পারোনি পরে দেখে নিও। দেখো হোম রুল কথার অর্থ কি? ফার্স্ট অর্থ, এর অর্থ, এর বলতে হোম রুল কথার অর্থটাই কোশ্চেন আসে। কেউ বলা যাবে? বৈশাখী বলতে পারবে? বলা যাবে হোম রুল কথার অর্থ কি? হোম রুল কথার অর্থ হচ্ছে ঔপনিবেশিক শাসন ব্যবস্থার নিয়ন্ত্রণে স্বায়ত্তশাসন। নোট ডাউন করে নাও, ঔপনিবেশিক ঔপনিবেশিক শাসন ব্যবস্থার নিয়ন্ত্রণে স্বায়ত্তশাসন। ওকে, এটা কিন্তু কোশ্চেন আসে। এবার যেটা গুরুত্বপূর্ণ, এই হোম রুল আন্দোলনের সূচনা করেন কে? সূচনা করেন কে? এটা তো বলা উচিত কেউ একজনের, সুদর্শন বলা উচিত। কে 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 একদমই তাই। আর একজনের নাম কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা এখানে ছিল, আর একজন বলা উচিত অ্যানি বেসান্ত। দুজন কিন্তু খুব ইম্পর্টেন্ট, নোট ডাউন করো, অ্যানি বেসান্ত ও বাল গঙ্গাধর তিলক। সুন্দর, অ্যানি বেসান্ত ও বাল গঙ্গাধর তিলক। অ্যানি বেসান্ত ও বাল গঙ্গাধর তিলক। বলে রাখি এই শুক্রবার কিন্তু আমি পরীক্ষা নেব, হিস্ট্রি সিলেবাস বলে দিয়েছি। ওই টপিকের ওপর কারো রেকর্ডিং বা কারো স্টাডি মেটেরিয়াল বা কিছু দরকার হলে আমাকে বলবে, আমি গ্রুপে কিছু দেবো না, আমি তোমাদেরকে পার্সোনালি ইনবক্সে পাঠিয়ে দেবো। কোনো স্টাডি মেটেরিয়াল দরকার হলে, কোনো কী বলবো দরকার হলে, রেকর্ডিং দরকার হলে চেয়ে নেবে। যে টপিকগুলো বললাম একদম মহাবিদ্রোহ থেকে আরম্ভ করেছি এই মুসলিম লীগ পর্যন্ত পরীক্ষা নেব এই শুক্রবার, শুধু একটা চ্যাপ্টারের। বুঝতে পারলে? চলো তাহলে হোম রুল আন্দোলনের সূচনা করেছিলেন কে? অ্যানি বেসান্ত ও বাল গঙ্গাধর তিলক। এবার এই আন্দোলনের দাবি কী ছিল? এই দাবি দিয়ে কিন্তু এখন প্রশ্ন আসতে লক্ষ্য করা যাচ্ছে। ইউপিএসসি ধরনের এরকম প্রশ্ন যেখানে দাবি দিয়ে এক দুটো পয়েন্ট দিয়ে কোশ্চেন আসে। দাবি কি? ফার্স্ট খুব ইম্পর্টেন্ট, যে গুরুত্বপূর্ণ বিষয় কী হচ্ছে? ভারতীয়দের আধিপত্য প্রদান করতে হবে। লিখে নাও ফার্স্ট পয়েন্ট, গুরুত্বপূর্ণ বিষয়ে ভারতীয়দের আধিপত্য প্রদান করতে হবে। ভারতীয়দের আধিপত্য প্রদান করতে হবে। আধিপত্য প্রদান করতে হবে। ওকে, আর 2 নম্বর কি? কেন্দ্রীয় আইন পরিষদে ভারতীয়দের সংখ্যা বৃদ্ধি। কেন্দ্রীয় আইন পরিষদে ভারতীয়দের সংখ্যা বৃদ্ধি। আইন পরিষদে ভারতীয়দের সংখ্যা বৃদ্ধি। ওকে, এই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ দাবি ছিল হোম রুল আন্দোলনের। হচ্ছে এইবার ভালো করে শোনো, হোম রুল আন্দোলন একটা, হোম রুল আর একটা কি, হোম রুল লীগ একটা। এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু কনফিউজ হয়ে যাই। হোম রুল আন্দোলনের জন্য বিশেষ লীগ প্রতিষ্ঠা হয়, সেটা কি? সেটা হচ্ছে হোম রুল লীগ। নেক্সট পয়েন্ট হেডিং করো, হোম রুল লীগ। হোম রুল লীগ, এখানেই কনফিউশন স্টার্ট হয়। কি কনফিউশন? হোম রুল লীগ কে প্রতিষ্ঠা করেন? বলতে পারবে? হোম রুল লীগ কে প্রতিষ্ঠা করেন? বলা যাবে? এই কে বলতে পারে হোম রুল লীগ কে প্রতিষ্ঠা করেন? বলো বলো বলো, হোম রুল লীগ কে প্রতিষ্ঠা করেন? দেখো
এই হোম রুল লীগের কিন্তু দুটো প্রতিষ্ঠাতার কথা উল্লেখ করতে পারি, একটি অ্যানি বেসান্ত, একটি বাল গঙ্গাধর তিলক। তবে অপশান যদি একটা থাকে তখন কিন্তু অ্যান্সার হবে অ্যানি বেসান্ত। আমার মতে এটা প্রচুর বিতর্ক রয়েছে, তবে আমি যতটা বই ঘাঁটাঘাঁটি করে দেখেছি, হোম রুল লীগ এই হোম রুল আন্দোলনকে পরিচালনা করার জন্য 1916 সালে অ্যানি বেসান্ত হোম রুল লীগ নামে একটি নতুন রাজনৈতিক সংগঠন কিন্তু প্রতিষ্ঠা করছে। এবার অ্যানি বেসান্তের হোম রুল লীগের অনুকরণে, ভালো করে শুনবে, অনুকরণে 1916 সালেই পুনাতে হোম রুল লীগ গঠন করছে কে? বাল গঙ্গাধর তিলক। তবে তার নামের একটু পরিবর্তন আছে। সেখানে কি? সেখানে নাম হচ্ছে ভারতীয় হোম রুল লীগ। কথাটা বুঝতে পারলে ফার্স্ট পয়েন্ট নোট ডাউন করে নাও। 1916 সালে অ্যানি বেসান্ত সম্পূর্ণ নতুন রাজনৈতিক দল হিসাবে, সম্পূর্ণ নতুন রাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে, নতুন রাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে হোম রুল লীগ প্রতিষ্ঠা করে। ওকে, দেখো ভালো করে শোনো, যদি কোশ্চেনে আসে হোম রুল কে প্রতিষ্ঠা করেন তখন কিন্তু অ্যানি বেসান্তের নামটাই উল্লেখযোগ্য। কিন্তু যদি বলা হয় যে ভারতীয় হোম রুল লীগ তখন কিন্তু বাল গঙ্গাধর তিলক। তবে এটা নয়, ব্রাহ্ম সমাজের মতো নয় যে ভেঙে বেরিয়েছে ব্যাপার স্যাপার। যখন ভারতীয় হোম রুল লীগ তৈরি হয় তখন কিন্তু বলা হচ্ছে যে এটি তিলক ও অ্যানি বেসান্তের দুটি সংস্থার একত্রিত রূপ। বুঝতে পারলে? কখনোই কিন্তু অ্যানি বেসান্ত আর বাল গঙ্গাধর তিলকের মধ্যে গণ্ডগোলের জন্য দুটো এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। এটা কিন্তু মাথায় রেখো, লিখে নাও। অ্যানি বেসান্তের অনুকরণে একদম অনুকরণ কথাটা উল্লেখযোগ্য। অনুকরণে 1916 সালে, একই সালে, এটা কিন্তু কনফিউজ আরও বেশি করে, বাল গঙ্গাধর তিলক পুনেতে, পুনে বলতে মহারাষ্ট্রের পুনাতে, তখন পুনা কথাটা ব্যবহার হয়, পুনাতে ভারতীয় হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন। ভারতীয় হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন। হচ্ছে? কোনো ডাউট থাকলে বলবে আমাকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার দেখো, খুব ইম্পর্টেন্ট যে দুজন প্রতিষ্ঠা করেছে, আগে অ্যানি বেসান্ত আর একটা কি বাল গঙ্গাধর তিলক। তাহলে এই দুজন একটা হচ্ছে ছোটো করে পয়েন্ট করো, তাহলে কিছু কিছু লিখতে সুবিধা হবে। অ্যানি বেসান্ত একদিকে লেখো, আর একদিকে লেখো বাল গঙ্গাধর তিলক। তাহলে দেখতে হবে এই যে দুটো সংগঠন যে প্রতিষ্ঠা হয়েছে প্রায় একই নামে, এই দুজনের মধ্যে কিন্তু কোনো সমস্যা নেই। সমস্যাটা হবে যখন বলা হবে যে এই প্রচার, হোম রুল লীগের প্রচার কার কার মাধ্যমে করা হচ্ছে। দেখো, অ্যানি বেসান্ত যে সমস্ত পত্রিকা দ্বারা এই হোম রুল লীগের প্রতিষ্ঠা করতেন তার নাম কি? দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। নিউ ইন্ডিয়া, আশা করি আমি যখন মুদ্রণ শিল্প লেখাই তখন এগুলো বলেছিলাম। নিউ ইন্ডিয়া, আর একটা কি? দ্য কমনওয়েলথ। এই দুই পত্রিকার মাধ্যমে হোম রুল লীগের কিন্তু কী করেন? প্রচার করেন। মনে থাকবে, নিউ ইন্ডিয়া, দ্য কমনওয়েলথ। সেখানে বাল গঙ্গাধর তিলক এই আদর্শ, এই লীগের আদর্শ বা দাবি দাবা কার মাধ্যমে প্রকাশ করেন? কোন কোন পত্রিকা? একটা অন্তত নাম বলো যেখানে বাল গঙ্গাধর তিলক কর্তৃক প্রকাশিত পত্রিকা, নাম বলো। ভেরি গুড, সুন্দর, কেশরী, মারাঠা। দেখো পয়েন্ট কিন্তু করে দিলাম, যেভাবে আমি অন্যান্য সাবজেক্টে পয়েন্ট করাই হিস্ট্রিতে কিন্তু এইভাবে দেখালাম। এগুলো মনে রাখার জন্য খুব সুবিধা, যে অ্যানি বেসান্ত নিউ ইন্ডিয়ার আর দ্য কমনওয়েলথের মাধ্যমে, আর বাল গঙ্গাধর তিলক কি? কেশরী আর মারাঠার মাধ্যমে। হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই? বোঝা গেছে? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার ভালো করে শুনে রাখো যে অ্যানি বেসান্ত কোন জায়গা থেকে মেনলি প্রচার করতেন, বা কোন জায়গায় কেন্দ্র করে? লিখে রাখো, কেন্দ্র হচ্ছে মাদ্রাজ। এনার কেন্দ্র ছিল মাদ্রাজ। তবে মাদ্রাজেই যে হোম রুল লীগ সীমাবদ্ধ তা কিন্তু একদম বলছি না আমি। হোম রুল লীগ এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে বোম্বাই, মাদ্রাজ, কলকাতা, কানপুর, এলাহাবাদ, লখনৌ, বেনারস সব জায়গায় কিন্তু শাখা প্রতিষ্ঠিত হয়। প্রায় 200টি কার্যালয় প্রতিষ্ঠা হয়ে যায়। কিন্তু অ্যানি বেসান্ত মাদ্রাজ থেকে সমস্ত কিছু পরিচালনা করতেন। আর বাল গঙ্গাধর তিলক কোথায় করতেন? পুনে থেকে। ওকে,
পুনে থেকে প্রতিষ্ঠা করতেন, মানে পরিচালনা করতেন। হয়েছে, এবার দেখা গেছে, ভালো করে শুনবে, যে এই হোম রুল লীগের জন্য দক্ষিণ ভারত জুড়ে এই দুজনেরই, অ্যানি বেসান্ত আর বাল গঙ্গাধর তিলক, উভয়েরই জনপ্রিয়তা প্রচুরভাবে বেড়ে যায়। এবং শুধুমাত্র জনপ্রিয়তা যে একটা স্তরে সীমা ছিল তা নয়, গরিব মানুষ থেকে, খেটে খাওয়া মানুষ থেকে আরম্ভ করে একদম সমাজের উচ্চ স্তর সবাই কিন্তু এই আন্দোলনে পা মিলিয়েছিল। এবং এতটাই জনপ্রিয় হয়ে যায় যে বাল গঙ্গাধর তিলককে একটি বিশেষ উপাধি মানে ধারায় ভূষিত করা হয়। বলতে পারো উপাধির নাম কি? লোকমান্য। নোট ডাউন করো, জাস্ট লিখে নাও, লোকমান্য উপাধিতে ভূষিত করা হয়। কাকে? বাল গঙ্গাধর তিলককে। এগুলো কিন্তু জিকের প্রশ্ন। হয়েছে, তবে দেখা যায়, ভালো করে শুনে নাও, তবে দেখা যায় সময়ের সঙ্গে সঙ্গে ভারতের প্রত্যেকটা ইতিহাসে, মানে ভারতের স্বাধীনতা ইতিহাসে দেখতেই পাবো যে কোনো আন্দোলন কিন্তু সেই মত দাগ কাটতে পারেনি। তো হোম রুল আন্দোলনও তার ব্যতিক্রম নয়। হোম রুল আন্দোলন দেখা যায় যে ব্রিটিশদের কঠোর দমন নীতির ফলে এই আন্দোলনও দীর্ঘস্থায়ী হয়নি। তবে দেখা যায় যে এর প্রভাবে যে এই আন্দোলন কি করে, যে জাতীয় আন্দোলন যে এক ছত্রছায়া এসে ব্রিটিশদের ওপর একটা কোনো কিছু প্রেসার করতে পারে, সেটা কিন্তু হোম রুল আন্দোলন দেখিয়েছিল। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এর পরবর্তী ক্ষেত্রে আমাদের ভারতে গান্ধী যুগের শুরু হয়। মনে থাকবে, এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু ভারতে গান্ধী যুগের শুরু হচ্ছে। সালটা ভালো করে দেখে নাও, আমরা এই সময় কোথায় আছি? এই 1916-17 সালে। গান্ধীজি কবে আসছে? গান্ধীজি আসছে 19-এ। তাহলে দেখো, জাস্ট হোম রুল আন্দোলন শেষ, গান্ধীজির আমাদের ভারতীয় রাজনীতিতে প্রবেশ। ওকে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট হেডিং করো, ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থান বা গান্ধী যুগ। নেক্সট নোট ডাউন করবে, সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা টপিকে ঢুকে যাচ্ছি, প্রচুর কোশ্চেন আসার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, আজকে ক্লাসটা শর্টে বলবো যে কোন স্টেপ ওয়াইজ কবে কী বলে গেছে, তবে পরবর্তী ক্ষেত্রে যখন ডিটেলস আলোচনা করব আরও ভালো মনে হবে, মানে আরও গ্রহণযোগ্য মনে হবে। লিখে নাও, ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থান। যেটাকে আমরা গান্ধী যুগ বলতে পারি, গান্ধী যুগ। ওকে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রথমে আমি কাউকে যদি জিজ্ঞাসা করি, জানি না কজন বলতে পারবে চার ক্লাসে 7 জনের মধ্যে, যে গান্ধীজি কত সালে জন্মগ্রহণ করেন? 1869। কত তারিখটা বলতে পারবে? 2 অক্টোবর। প্রত্যেকেই জানি। জন্মের স্থান বলা যাবে? পোরবন্দর। ভেরি গুড, সুন্দর। নোট ডাউন করো, 1869 সালের 2 অক্টোবর গুজরাটের পোরবন্দর জন্ম। দেখো, পার্সোনালি অনেক মানুষ আছে যারা গান্ধীজিকে পছন্দ করেন না, অনেকেই আছে ইনক্লুডিং মি, যাই হোক। কিন্তু আমাদের এক্ষেত্রে না, সমস্ত তর্ক বিতর্ককে সাইডে রেখে কম্পিটিটিভ এক্সামের জন্য মোটামুটি যে যা হয়েছে বা ইতিহাস যেভাবে রচিত হয়েছে, ইতিহাস ঠিক কি ভুল, সেই চর্চায় না গিয়ে আমাদের কিন্তু পরপরভাবে, মানে কি বলবো, যেমন সিকোয়েন্স আছে সেটা কিন্তু পড়ে যেতে হবে। হয়েছে, চলো ফার্স্ট যেটা খুব গুরুত্বপূর্ণ, যে এই যে গান্ধীজির একটু পুরাতন ইতিহাস যদি বলি, যে গান্ধীজি ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাস করে ভারতে ফিরে আসে, হ্যাঁ কি না? কিন্তু আবার 1891 সালে দক্ষিণ আফ্রিকায় চলে যায়। ঠিক আছে, দক্ষিণ আফ্রিকা চলে গিয়ে ওখানে অনেক দিন কী করেন? ব্যারিস্টারি করেন, হ্যাঁ কি না? এবার দেখা যায় যে সেই সময় ভারতে অর্থনৈতিক মন্দা শুরু হয়, এবং সেই সময় অর্থনৈতিক মন্দা দুরবস্থায় পৌঁছায়। কেন? ওই সময় ব্রিটিশ রাজ চলছে, সে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কমপ্লিট, মানে মোটামুটি চলছে। সেইখান থেকে 1915 সালের 9 জানুয়ারি কী হয়? এই 9 জানুয়ারি তিনি ভারতে ফিরে আসেন। এই প্রত্যাবর্তন বলে একটু পয়েন্ট করে রাখো, এটা ইম্পর্টেন্ট জিকের জন্য। আমি আর বেশি মাঝের কথাগুলো লেখাচ্ছি না। প্রত্যাবর্তন কত সাল বললাম? 1915 সাল। মনে থাকবে, 1915 সালে কিন্তু তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসছেন। কত তারিখ? 9 জানুয়ারি, 9th জানুয়ারি। বলতে পারে বর্তমানে এই দিনটিকে একটি স্পেশাল ডে হিসেবে পালন করা হয়। বলা যাবে? কে বলতে পারে? কে বলা যাবে? বলা উচিত। লিখে রাখো, অনাবাসী ভারতীয় দিবস। নাম শুনেছো নিশ্চয়ই, এটা বা জেনেছো, এই কদিন আগেই পালন হলো। অনাবাসী
ভারতীয় দিবস। বর্তমানে কিন্তু এই দিনটিতে এটি পালন করা হয়। এই দিনটি কিসের জন্য ছিল? যে 1915 সালে ইনি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসছেন। হ্যাঁ কি না? আমি পরবর্তী ক্ষেত্রে আমি পয়েন্ট লিখে দেবো যে কী কী করেছেন বা কী কী ব্যাপার। ভালো করে শোনো, যে এনার ফার্স্টে জেনে জানার দরকার আদর্শ। আদর্শ কী আদর্শ ছিল বলা যাবে? এনার আদর্শ কী ছিল? আমরা আদর্শ বললেই নন ভায়োলেন্স বা অহিংসা কথাটা উল্লেখ করি, কিন্তু ইনি, তোমরা রুশ লেখক লিও টলস্টয়ের নাম শুনেছো? লিও টলস্টয় শুনেছো কি শোনোনি? ঠিক করে বলবে। টলস্টয়ের নাম শুনেছো? হ্যাঁ স্যার। রুশ দার্শনিক প্লাস লেখক। এনার প্রথম আদর্শ ছিল রুশ টলস্টয়ের ঈশ্বরের রাজ্য। ওকে, লিখে নাও প্রথম আদর্শ বলে লিখে নাও ঈশ্বরের রাজ্য। ঈশ্বরের রাজ্য, বা যাকে ইংলিশে আমরা বলতে পারি দ্য কিংডম অফ গড, এটা ছিল তার প্রথম আদর্শ। পরবর্তী ক্ষেত্রে আদর্শ বা অন্তিম বা শেষ আদর্শ যেটা নিয়ে একদম আমৃত্যু ছিলেন, সেটা হচ্ছে অহিংস নীতি। ওকে, এই ভালো করে শুনে রাখবে। এই ঈশ্বরের রাজ্য বা এই তথ্যটা বা এই নীতিটা বা এই আদর্শ বলতে পারি, এটা নিয়ে পেয়েছিলেন লিও টলস্টয়ের থেকে। টলস্টয়ের আদর্শ। ওকে, এই লিও টলস্টয়ের আদর্শ গ্রহণ করে ইনি কিন্তু দক্ষিণ আফ্রিকায়, ভালো করে শুনে, দক্ষিণ আফ্রিকায় টলস্টয় আশ্রম প্রতিষ্ঠা করেন। একটা লিখে দাও যে তিনি টলস্টয় আশ্রম প্রতিষ্ঠা করেন। এক্সট্রা একটা পয়েন্ট, টলস্টয় আশ্রম প্রতিষ্ঠা করেন। ওকে, এই গেল ওনার আদর্শ নিয়ে ব্যাপার। আদর্শর পরেই যেটা জানা উচিত যে ইনির রাজনৈতিক গুরু কে ছিলেন, এটা বলা উচিত। গান্ধীজি রাজনৈতিক গুরু কে বলবে? গান্ধীজি রাজনৈতিক গুরু গোপাল কৃষ্ণ গোখলে। নোট ডাউন করে নাও, গোপাল কৃষ্ণ গোখলে। ওকে, ইনি ছিলেন কে? ইনি ছিলেন হচ্ছে রাজনৈতিক গুরু। এবার উপাধি বা বিভিন্ন কি বলবো, ওনার হচ্ছে যে ওনাকে কীভাবে ভূষিত করা হয়, উপাধি এটা প্রথমেই আমার জানার দরকার যে মহাত্মা কে বলেছিলেন? কে বলেছিলেন বলা যাবে? এটা কিন্তু কোশ্চেন আসে। মহাত্মা কে বলেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। পারফেক্ট, রবীন্দ্রনাথ ঠাকুর। যতটা জিকে হিসাবে মনে রাখার দরকার, নোট ডাউন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট 2 নম্বর, জাতির জনক বলা যাবে? নেতাজি ওনাকে জাতির জনক হিসাবে কিন্তু উল্লেখ করেন। এছাড়া কাইজার ইন আছে, আমি পরপর স্টেপে যখন বলবো। কাইজার ইংরেজ সরকার কিন্তু কাইজার হিন্দ হিসাবে গান্ধীজিকে বলেছিলেন। ওকে, যাই হোক, তাহলে ভালো করে শুনুন, ভালো করে দেখে নাও যে মোটামুটি 1915 সালে উনি দেশে ফিরে আসছেন। এবার 16 সালেই কিন্তু উনি একটা গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন, যেটা এখনও পর্যন্ত আমরা তার কথা উল্লেখ পাই। যেটা হচ্ছে সবরমতী নদীর তীরে সত্যাগ্রহ আশ্রম গড়ে তোলেন। নোট ডাউন করো ফার্স্ট পয়েন্ট ওনার কার্যকলাপের। 1916 সালে তিনি সবরমতী নদীর ধারে সত্যাগ্রহ আশ্রম গড়ে তোলেন। ওকে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু, সত্যাগ্রহ আশ্রম গড়ে তোলেন হয়েছে। এরপরে ভালো করে শোনো, এবার রাজনৈতিকে বিভিন্ন ক্ষেত্রে কিভাবে আস্তে আস্তে আন্দোলন তৈরি হচ্ছে বা উনি কিভাবে আন্দোলনে জড়াচ্ছেন। ওকে, এরপর লিখে রাখো জড়িত আন্দোলন ব্যাকে লিখে নাও ঘটনাসমূহ বা ঘটনা প্রবাহ, কথাটা লেখো ঘটনা প্রবাহ। মানে কিভাবে দেখবো আমরা এখানে ডিটেলসে তো কিছু দেখবো না, আমরা দেখব হচ্ছে যে প্রত্যেকটা সাল অনুযায়ী কোথায় কী ঘটনার সঙ্গে জড়িত ছিলেন, একদম আপ টু স্বাধীনতা পর্যন্ত হচ্ছে। ফার্স্ট 1 নম্বর কী হবে, কে বলবে? প্রথম উনি কোন আন্দোলনে জড়িয়েছিলেন বলা যাবে?
চম্পারণ সত্যাগ্রহ, ভেরি গুড, চম্পারণ সত্যাগ্রহ। চম্পারণ সত্যাগ্রহ খুব ইম্পর্টেন্ট, যে গান্ধীজি কোন আন্দোলনে প্রথম অংশগ্রহণ করে। চম্পারণ সত্যাগ্রহ কত সাল? 1917। 1970 ভেরি গুড। কোথায় হয়েছিল এটা? লিখে নাও, বিহারের চম্পারণে। বিহারের চম্পারণে। কি ঘটনাটা কি ঘটেছিল বিহারের চম্পারণে? নীল চাষিদের ওপর ব্রিটিশ নীলকরদের অমানবিক যে অত্যাচার, তার বিরুদ্ধে গান্ধীজি কী করেন? প্রতিবাদ হয়, এবং এই সত্যাগ্রহে নীল চাষিরা জয়লাভ করে, মানে জয়লাভ সংগ্রামে যেটা দাবি দাবা সেটা মেনে নেওয়া হয়। লিখে রাখো, বিহারের চম্পারণে নীল চাষিদের ওপর নীলকরদের, ব্রিটিশ নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম। তোমরা আরও শর্টে নিজের মতো করে পয়েন্ট লিখে নাও, অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম। এটা কিন্তু প্রথম আন্দোলন বলতে পারি, চম্পারণ। এই চম্পারণের পরে সেকেন্ড কি আন্দোলন হয়, যেটা হচ্ছে গান্ধীজির জীবনের গুরুত্বপূর্ণ, বলা যাবে চম্পারণের পর? বলতে পারবে? বলা উচিত, কিন্তু এটা গান্ধী সম্পর্কে এটা কিন্তু জানা তোমাদের উচিত ছিল। বলা যাবে, নোট ডাউন করো, আহমেদাবাদের মিল স্ট্রাইক। লিখে রাখো, আহমেদাবাদ মিল ধর্মঘট। আহমেদাবাদ মিল ধর্মঘট কত সাল? 1918। আমি কেন এই সিকোয়েন্স লেখাচ্ছি বলো তো? কোশ্চেন দেয় যে নিচের কোন সিকোয়েন্সটি বা কোন ঘটনার প্রবাহটি সঠিক, সেখানে পরপর তোমাদের মনে রাখতে 1 2 3 করে। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে। চলো, আহমেদাবাদে মিল ধর্মঘট বলতে কি? আহমেদাবাদে যে সুতোকল, আমরা জানি আহমেদাবাদে হচ্ছে প্রচুর পরিমাণে কার্পাস থেকে যে হয়, আমি ভূগোলে বলেছিলাম, সেই সময় একই জিনিস ছিল। এখানে বেতন বৃদ্ধির জন্য গান্ধীজি আন্দোলন শুরু করেন। জাস্ট লিখে নাও, আহমেদাবাদে সুতোকলে বা সুতিকল, কথাটা লেখো, সুতিকলে শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য আন্দোলন নেতৃত্ব দেন কিন্তু গান্ধীজি। হয়েছে, এই গেল ওনার সেকেন্ড। কোথায়? আহমেদাবাদে মিল ধর্মঘট হচ্ছে। থার্ড কি হবে বলতে পারবে? এরপরে কি, এটা কিন্তু বলা উচিত। এরপরে কোন সত্যাগ্রহে উনি জড়িত হন? যেটা হচ্ছে খেদা সত্যাগ্রহ। নাম শুনে থাকবে কিনা জানি না, খেদা সত্যাগ্রহ। এই খেদা কোন জায়গায়, কে বলতে পারে? এটা কি গুজরাটে হবে? গুজরাটে, একদমই তাই। 3 নম্বর নোট ডাউন করো, গুজরাটের খেদা। লেখো, খেদা সত্যাগ্রহ। কত সাল? একইভাবে 1918 সাল। দেখো, যেহেতু দুটোই 1918, আমি কিন্তু আগে আহমেদাবাদ লিখিয়েছি, মানে ওটা কিন্তু আগে, এটা মনে রেখো। তাহলে এই খেদায় কী ঘটনা ঘটেছিল জেনে নেওয়া দরকার। গুজরাটের খেদা জেলায় সরকারি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে স্থানীয় কৃষকরা কিন্তু এই সত্যাগ্রহ শুরু করেন। জাস্ট এই একটা লাইন লিখে রাখলে কিন্তু আমরা বুঝে দিতে পারবো। নোট ডাউন করো, গুজরাটের খেদা জেলায় সরকারের রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে কৃষকরা গান্ধীজির নেতৃত্বে কৃষকরা এই আন্দোলন করেন। মানে এই আন্দোলন কথাটা ঠিক হবে না এখানে শোনাটা, এখানে সত্যাগ্রহ কথাটা বলো, সত্যাগ্রহ করেন। ওকে, এবার দেখা যায় যে এই ক্রমাগত আন্দোলনের চাপে গান্ধীজির নেতৃত্বে যে ব্রিটিশরা নথি স্বীকার করতে বাধ্য হয়, এবং এই আন্দোলনে মোটামুটি একটা সফল হওয়ার কারণে জনমানসে বা ভারতে এই গান্ধীজির একটা জনপ্রিয়তা বেশ বৃদ্ধি পায়। হচ্ছে, হ্যাঁ কি না? এরপরে ভালো করে শুনবে, এরপরের কি স্টেপ? এরপরে নোট ডাউন করে নাও, 4 নম্বর, রাউলাট সত্যাগ্রহ।
এরপর নোট ডাউন করবে রাওলাট সত্যাগ্রহ। রাওলাট সত্যাগ্রহ, দেখো আমি রাওলাট কি কি ব্যাপার আছে পরের ডিটেলসে পরের দিন ক্লাসে ডিটেলসে আলোচনা করব। রাওলাট সত্যাগ্রহ কত সাল? এটা হচ্ছে 1919 সাল। দেখো 1918 সালে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের হয়ে কিন্তু ব্রিটিশদের হয়ে কিন্তু প্রচুর ভারতীয় সেনারা প্রাণ দেয়। সেখানে কিন্তু অনেকেই ভেবেছিল যে স্বায়ত্তশাসনের দাবিটা যেটা উঠেছে সেটা মেনে নেবে, কিন্তু দেখা যায় যে উল্টে রাওলাট অ্যাক্ট চাপিয়ে দেওয়া হয়, যার প্রতিবাদে কিন্তু কি করে যার প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি যে দেশ জুড়ে বিভিন্ন হয়। তার মধ্যেই রাওলাট অ্যাক্ট যখন সত্যাগ্রহ চলছে ওর মধ্যেই ঘটে যায় একটা বিশেষ ঘটনা, সেটা কি? জালিয়ানওয়ালাবাগ কত তারিখে হয়? 13ই এপ্রিল 1919, হ্যাঁ কি না? এবং 18ই এপ্রিল থেকে এই মানে কি বলবো, এই ব্যাপারটা এই রাওলাট সত্যাগ্রহ শুরু হয়। এটাই ছিল কি এটাই আমাদের হচ্ছে বলতে পারি যে প্রথম অল ইন্ডিয়া মুভমেন্ট। ওকে, তাহলে ভালো করে নোট ডাউন করো। এই আন্দোলন বা এই সত্যাগ্রহটা শুরু লিখে নাও, শুরুর ডেটটা ইম্পর্টেন্ট, শুরুর ডেট লিখে নাও 6 এপ্রিল 1919। সারা ভারত জুড়ে শুরু হয়। শেষ হয় কবে? তুলে নেওয়া হয় কবে? তুলে নেওয়া হয় 18ই এপ্রিল 1919। তাহলে এর মাঝে কেন তুলে নেওয়া হয়? কারণ কি? কারণ হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। এটা কত সালে হয়? মানে একই সালে হয়, 13ই এপ্রিল। লিখে নাও 13ই এপ্রিল 1919। ওকে, এবার এই যে একটা জালিয়ান হত্যাবাগের জন্য যেটা তুলে নেওয়া হলো, এই তুলে নেওয়াটাকে অনেকেই কিন্তু কি বলা হয়? অনেকেই হিমালয়ান ব্লান্ডার বলা হয়। বুঝতে পারলে? এই যে তুলে নেওয়াটা কিন্তু অনেকেই সমর্থন করতে পারেনি। এই তুলে নেওয়াটাকে নোট ডাউন করো, দ্য হিমালয়ান ব্লান্ডার। ঠিক আছে, ব্লান্ডার মানে ভুল সিদ্ধান্ত, মানে একটা হিমালয় তুল্য ভুল সিদ্ধান্ত বলা হয় যে একটা জালিয়ান হত্যাকাণ্ড ঘটার সঙ্গে সঙ্গে যে উনি তুলে নিলেন। হয়েছে, হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। চলো নেক্সট 1919 সালে আমরা চলে এসেছি। পরের সালে অর্থাৎ 1920 সালে কি আন্দোলন ঘটে? কে বলতে পারে? বলা উচিত। সিকোয়েন্স ওয়াইজ 5 নম্বর বলো। অসহযোগ আন্দোলন। ভেরি গুড, অসহযোগ আন্দোলন। আচ্ছা, আগের যে রাওলাট বললাম না, রাওলাটের সময় একটা পয়েন্ট অ্যাড করে নাও, আমি আর লেখাচ্ছি না। এটি গান্ধীজির প্রথম সারা ভারত জুড়ে আন্দোলন। ঠিক আছে, চলো। অসহযোগ আন্দোলন কবে শুরু হয়? ডেট বলতে পারবে? ডেট কিন্তু ইম্পর্টেন্ট, ডেট খুব ইম্পর্টেন্ট। বলা যাবে 1 অগাস্ট। আমি প্রত্যেকটা ডিটেলসে আরও আসবো। 1920, এটা 1920 লিখে রাখো। 1 অগাস্ট 1920, হ্যাঁ কি না? ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট এটা। যে অসহযোগ বলতে কি? সরকারি যে কাজকর্ম, বিভিন্ন সরকারি কর্মতে বা ব্রিটিশ যে সরকার রয়েছে তাদের প্রতি পদে পদে কী হয়? প্রতি পদে পদে হচ্ছে বলতে পারি তাদের প্রতি পদে পদে অসহযোগিতা করা। এটা ছিল অসহযোগ আন্দোলনের প্রধান ব্যাপার। এটা আমরা যখন কংগ্রেসের স্পেশাল সেশন হয়েছিল কলকাতায়, তখন কিন্তু এই ব্যাপারটা হয় যে একমাত্র অসহযোগিতা করার মাধ্যমেই আমরা স্বরাজ পেতে পারি, এরকম একটা দাবি হয়েছিল। এবং এই দাবির জন্য ভালো করে শোনো, এই দাবির জন্য দেখা যায় যে গান্ধীজিকে জেলে যেতে হয়। কত তারিখ জেলে যেতে হয়? লিখে নাও, গান্ধীজির জেল এই আন্দোলনের জন্য লিখে নাও যে 10th মার্চ 1922। ওকে, এরপর দেখা যায় যে 6 বছরে কিন্তু জেল হয়ে যায় এরপর থেকে, হ্যাঁ কি না? এবার বলতে পারবে এই অসহযোগ আন্দোলন তুলে নেওয়া এই ব্যাপারটা কখন হয়? কেউ বলতে পারবে? অসহযোগ আন্দোলন বন্ধ করা কখন হয়? বলা যাবে? বলা উচিত। প্রচুর এই সময় আন্দোলন ছাড়া ভারত জুড়ে মোটামুটি চলছিল অসহযোগিতা। এই অসহযোগ আন্দোলন কেন তুলে নেওয়া হয় বলতে পারবে? কত তারিখ বা কী ব্যাপার? নোট ডাউন করে নাও।
বলো বলো, ঠিক বলছো, বলো, ঠিক বলছো। চৌড়া চৌড়া ঘটনা, ভেরি গুড, লিখে রাখো, চৌরি চৌড়া হত্যাকাণ্ড। চৌরি চৌড়া হত্যাকাণ্ড, ডেট কিন্তু খুব ইম্পর্টেন্ট। চৌরি চৌড়া হত্যাকাণ্ড একটু পটভূমি বলে দিই। কদিন আগে বর্তমান পেপারে গোটা ঘটনাটা দিয়েছিল গোরখপুরে ফুল। কী হয়েছিল যে উত্তরপ্রদেশের গোরখপুর জেলার এই চৌরি চৌড়া গ্রামে কী হয়, 1922-এর 5ই ফেব্রুয়ারি একটা শান্তিপূর্ণ মিছিল হয়। সে এই অসহযোগ আন্দোলন চলছে, এর প্রেক্ষাপটেই সেই আন্দোলনে পুলিশ গুলি চালায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরও কয়েক মাস পরে এই ঘটনা তখন মানে একটা ছিল, মানে ক্ষোভটা ছিল। সেই ক্ষোভে কী হয়, গ্রামবাসী কী করে, ক্ষিপ্ত জনতা ওই ওই থানায় যায়, থানায় গিয়ে বাইরে থেকে চাবি মারে, সেখানে গিয়ে মানে 22 জন পুলিশকে মানে কী বলে পুড়িয়ে মারা হয়। এই ঘটনাকে হিংসাত্মক ঘটনা মানে হিসাবে বর্ণনা করা হয়। নোট ডাউন করে নাও, 5 ফেব্রুয়ারি 1922। একদমভাবে কী বলবো, একদম বলা হয় যে এটা হচ্ছে ওনার অহিংস নীতির এগেনস্টে হিংসাত্মক ঘটনা মর্মাহত হয়। এবং 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 12ই ফেব্রুয়ারি 1922 এই আন্দোলন প্রত্যাহার করা হয়। এই আন্দোলন প্রত্যাহার করা হয় কোথা থেকে? বরদৌলি কংগ্রেসে। লিখে নাও, বরদৌলি কংগ্রেস। বরদৌলি কোন জেলা, কোন রাজ্য বলতে পারবে? বরদৌলি কোন রাজ্য? বরদৌলি হচ্ছে আসাম। এই বরদৌলি কংগ্রেসে অসহযোগ আন্দোলন কিন্তু 12ই ফেব্রুয়ারি 1922-এ মানে তুলে নেওয়া হচ্ছে। এই ঘটনাতেও কিন্তু মানে গোটা দেশে খুব নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছিল গান্ধীজির, যে যখন একটা আন্দোলন প্রায় ভালো জায়গায় রয়েছে সেইখানে একটা বিক্ষিপ্ত ঘটনায় গোটা আন্দোলনটাকে তুলে নেওয়া হচ্ছে। এটা কিন্তু অনেকেই মানতে পারেনি। হচ্ছে হ্যাঁ কি না? চলো নেক্সট যে আন্দোলন আমরা আসবো এই অসহযোগে বলে, সেটা কী আন্দোলন বলতে পারবে? কী আন্দোলন? 6 নম্বর, আইন অমান্য আন্দোলন। কত সাল কে বলবে? আইন অমান্য আন্দোলন কে বলবে? প্রিয়াঙ্কা বলতে পারবে? বৈশাখী, সৌমি, কেউ বলা যাবে? আইন অমান্য আন্দোলন 1900 না 1930। 6 বছর জেলে ছিল না, কী বললাম আমি? ডিটেলসে যাবো। উনি কিন্তু 6 বছর জেলে ছিলেন, 28 সাল পর্যন্ত জেলেই ছিলেন উনি, ঠিক আছে? তাই 1900 এই টাইমটা আর কোনো কিছু ওনার কর্তৃক আন্দোলন হয়নি। আন্দোলন যেটা মানে দেখা যাচ্ছে সেটা কি, সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলন, যেটাকে ইংলিশে বলি সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, বা বলতে আমরা সিভিল ডিসওবিডিয়েন্স মানে আমরা কোনো কিছু, যে আইন বলতে সিভিল, আমরা কোনো কিছু মানব না। ওকে, এই মানব না বা এই কোনো কিছু শুনবো না বা কোনো কিছু আইন যেটা আছে তার বিরুদ্ধে কাজ করব, এটা কোন ঘটনা দিয়ে শুরু হয়? এটা কোন ঘটনা দিয়ে শুরু হয় কে বলবে? আইন অমান্য আন্দোলন কোন ঘটনা দিয়ে শুরু হয় এটা বলা উচিত, এটা আশা করতেই পারি। ডান্ডি অভিযান, একদমই তাই, ভেরি গুড, ডান্ডি অভিযান। নোট ডাউন করো, আন্দোলনের সূচনা হয় ডান্ডি অভিযান দিয়ে। হ্যাঁ কি না? ডান্ডি অভিযান অর্থাৎ নুন তৈরি বা লবণ প্রস্তুত কবে হয়? 16 এপ্রিল। ডেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ এইসব ক্ষেত্রে। 1930, মাত্র 100 বছর আগেকার ঘটনা তো, ইতিহাস, আমাদের ডেট কিন্তু মনে রাখতেই হবে। ডান্ডি অভিযান হচ্ছে, একই সঙ্গে ওই সময় প্রথম গোল টেবিল বৈঠক হয়। এই গোল টেবিল বৈঠক কিন্তু কংগ্রেস বা তৎকালীন ওই সময় মহাত্মা গান্ধী পুরোপুরিভাবে কী করেন? বয়কট করেন। হচ্ছে এরপরে তৎকালীন 1930 বা 31 সালে যে সময় ভাইসরয় ছিলেন কে? লর্ড আরউইন। ওখানে কি হয়? লর্ড আরউইনের সঙ্গে গান্ধী আরউইন প্যাক্ট হয়। হ্যাঁ কি না? এই প্যাক্টের মাধ্যমে কি হয়? এই প্যাক্টের মাধ্যমে 1931 সালে 5 মার্চ বলা হয় যে আইন অমান্য আন্দোলন থামলো বা থেমে গেল। তাহলে দেখা যাচ্ছে এই আইন অমান্য আন্দোলন কিন্তু দুটো ভাগে বিভক্ত। প্রথম পর্ব শেষ হচ্ছে কবে? প্রথম পর্ব কবে থেকে? 1930 থেকে 1931। এই 31-এ কী ঘটলো? কেন এটা থামলো? গান্ধী আরউইন চুক্তি। এই চুক্তি করে এই গোটা আন্দোলনটা কিন্তু থামানো হলো। হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই? ভালো করে দেখে নাও, বুঝে নাও।
এরপরে দেখা যাচ্ছে যে পরবর্তী ক্ষেত্রে কংগ্রেসে লিখতে হবে না, আমি পরে ডিটেলসে আসবো যখন আমি, তখন তো আলাদা করে চ্যাপ্টারই নেব, আইন আন্দোলনের একটা চ্যাপ্টার। আমি জাস্ট এখানে গান্ধীজির সিকোয়েন্সটা বলে যাচ্ছি, এগুলো কিন্তু পয়েন্ট নয়, মানে তোমরা লিখতে পারো, বাট আইন আন্দোলন আলাদা করে একটা গোটা ক্লাস, অসহযোগ আন্দোলন একটা গোটা ক্লাস তো লাগে। কিন্তু শুনে নাও শুধু যে এই গান্ধী আইনের চুক্তি অনুসারে 1931 সালে বন্ধ হলো। সেই 31 করাচি যে অধিবেশনে ঠিক হলো যে গান্ধীজি যাবে, হ্যাঁ কি না? সেই অনুযায়ী সেকেন্ড গোলটেবিল বৈঠকে গান্ধীজি গেল। এই গান্ধীজি যাওয়ার পরে আবার কি হচ্ছে, পুনা প্যাক্ট, ভালো করে শুনবে, পুনা প্যাক্ট হচ্ছে সেপ্টেম্বর 1932 সালে। এই পুনা প্যাক্ট কার মধ্যে হচ্ছে বলতে পারবে? আমি কিন্তু লিখেছিলাম, গান্ধীজির সঙ্গে বি.আর. আম্বেদকর। এই বি.আর. আম্বেদকরের যখনই পুনা প্যাক্ট হলো এবং গান্ধীজি সেকেন্ড গোলটেবিল বৈঠক ছেড়ে ফিরে এলেন, তখন আবার কিন্তু এই 1931 আবার দ্বিতীয় পর্ব কিন্তু শুরু হলো। তাহলে দ্বিতীয় পর্ব কতদিন থেকে চলছে, মাঝের ব্যাপারগুলো আমি ডিটেলসে পরে বলবো। দ্বিতীয় পর্ব কবে থেকে? 1931 থেকে 1934 পর্যন্ত। এটা হচ্ছে এই আইন অমান্য আন্দোলনের দ্বিতীয় পর্ব, হ্যাঁ কি না? বোঝা গেছে? এবার প্রত্যাহার কিন্তু উনি করে নেন, ভালো করে শুনবেন, প্রত্যাহার করে নেন। কত তাহলে প্রত্যাহার করেছিলেন, ডেটটা একটু নোট ডাউন করে নাও, যে আমার এক্স্যাক্টলি ডেটটা এই মুহূর্তে মনে নেই, কত একটা মে মাসে, এটা মনে আছে 1934। কোনো যদি তোমার তথ্য পেলে এই মেয়ের জায়গাটা একটু ডেটটা বসিয়ে নিও। এই তারিখে কিন্তু উনি আইন অমান্য আন্দোলন সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেন, হচ্ছে সম্পূর্ণভাবে কিন্তু প্রত্যাহার করে নেয়, অসুবিধা নেই। এই গেল আইন অমান্য আন্দোলন। বলতে পারবে আইন অমান্য আন্দোলনের পরে ওনার আর কি উল্লেখযোগ্য সত্যাগ্রহ বা আন্দোলন ছিল বলা যাবে? নেক্সট পয়েন্ট বলা উচিত, যেটা হচ্ছে ব্যক্তিগত সত্যাগ্রহ। ব্যক্তিগত সত্যাগ্রহ বলতে ইনি এই সময় দেখা যাচ্ছে যে নেতাজির একটা ব্যাপক সাড়া পড়েছে ভারতীয় রাজনীতিতে, নেতাজির জনপ্রিয়তা হিউজ বেড়েছে। সেখানে কিন্তু উনি ওনার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যে ত্রিপুরী কংগ্রেস, হরিপুরা কংগ্রেসের নাম তোমরা শুনেছ। 1939 সঙ্গে ত্রিপুরী কংগ্রেসে কিন্তু উনি নেতাজির এগেনস্টে পট্টবী সীতারামাইকে দাঁড় করায়, কিন্তু নেতাজি জয়লাভ করাতে উনি বাধ্য করেন নেতাজিকে যে কংগ্রেস ত্যাগ করতে। সেখানেও কংগ্রেসের মধ্যে বলতে পারি যে অসহযোগ আন্দোলনের মতো একটা ব্যাপার হয়েছিল, যেখানে নেতাজিকে সম্পূর্ণ অসহযোগিতা করার ব্যাপারটা দেখা গেছিল। নেতাজি বাধ্য হয়ে ছেড়ে এসে সম্পূর্ণ বামপন্থী দল ফরওয়ার্ড ব্লক গঠন করেন, হ্যাঁ কি না? সেই সময় এই সত্যাগ্রহ, যেটাকে আমরা ব্যক্তিগত বলি, এই ব্যক্তিগত সত্যাগ্রহ কিন্তু উনি ডাক দেন। এই সত্যাগ্রহের কী ছিল? নেতাজির সঙ্গে যেটা প্রথম এনার মতবিরোধ হয়, একটু জেনে নেওয়া দরকার, আমি ডিটেলসের পরে বলবো, যে প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয়রা ব্রিটিশদের পরে যুদ্ধ করেছিল, কিন্তু ব্রিটিশ জয়লাভ করার পরে ভারতকে সেইভাবে কোনো রিটার্নস দেয়নি, বরঞ্চ দিয়েছিল রায়ওলাট অ্যাক্ট, জালিয়ানওয়ালাবাগ। এর প্রভাবে যেটা মানে দেশ জুড়ে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। কিন্তু একইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অর্থাৎ 1939 সালে যেটা শুরু হচ্ছে, এই সময় কিন্তু ব্রিটিশরা অনেকটাই ব্যাকফুটে ছিল, অনেকটা পিছিয়ে ছিল। নেতাজি চেয়েছিল এই সময় ব্রিটিশদের ওপর কোনো কিছু হেল্প না করে বা কোনো কিছু না করে ডাইরেক্ট স্বরাজ বা স্বাধীনতা বা স্বায়ত্তশাসন নিতে, কিন্তু গান্ধী চেয়েছিল যে না, কোনো এগেনস্ট বা কোনো অপোনেন্টের দুর্বলতার সুযোগ নিয়ে কোনো কিছু করা ঠিক নয়। তো এক্ষেত্রেও 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনি ভারতীয় সেনাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করায়, যেটা নেতাজি একবারও রাজি ছিলেন না। তো এক্ষেত্রে দুজনের মতবিরোধ স্টার্ট হয়। যাই হোক, তো এখানে যখন দেখতে পাচ্ছে কংগ্রেস থেকে বেরিয়ে গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, ইনি কিন্তু সত্যাগ্রহ ব্যক্তিগতভাবে অ্যাপিল করেন। সত্যাগ্রহ বলতে সত্যাগ্রহে যেখানে একটা লাইন লিখে না, ব্যক্তিগত সত্যাগ্রহ, এখানে কি করেন ভালো করে দেখো, যে রামগড় অধিবেশন আমি বলেছিলাম কত সাল, 1940 সাল, আচ্ছা এটা লিখে না 1940 সাল, রামগড় অধিবেশন 1940। উনি কি করেন, গান্ধীজিকে একটা মানে ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল বেসিসে একটা ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু করতে বলা হয়। এটা কিন্তু পুরোপুরি ইন্ডিভিজুয়াল হয়েছে। তারপরে কি হয়, এই ব্যক্তিগত সত্যাগ্রহের পরে এটা কে কন্টিনিউ করে, এই সত্যাগ্রহের গান্ধীজির নেতৃত্বের পরে বিনোবা ভাবে
এর নেতৃত্ব দেন, তারপরে জওহরলাল নেহরু কিন্তু এর পরবর্তীকালে নেতৃত্ব দেন। তাহলে এই নেতৃত্বগুলোর আমি কথা আসছি না। তাহলে প্রথম এই সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছেন কে? গান্ধীজি। এটা 1940 সাল। তবে এই সত্যাগ্রহের কোনো কিছু মানে এফেক্টই পড়েনি, কারণ গোটা ব্রিটিশ সরকার ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যস্ত ছিল। হচ্ছে। চলো নেক্সট লাস্ট যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। ভারত ছাড়ো আন্দোলন কত সাল? কে বলবে? 1942 1942 ভারত ছাড়ো আন্দোলন। এর স্লোগান কি ছিল? করেঙ্গে আমার বা করইয়া মরো বা করঙ্গিয়া মারাঙ্গে। তাহলে এইখানে দেখা যাচ্ছে যে গান্ধীজির কিছুটা অ্যাগ্রেসিভ রুলস, যা ক্রিপস মিশন বা ক্রিপসের প্রতিবাদে এটা হয়েছিল। এটা কবে থেকে শুরু হয় ডেটটা জাস্ট লিখে রাখো, 14 জুলাই 1942 সাল। ওকে, এখান থেকে শুরু হয়। তবে আমরা জানি যে 45 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ জয়লাভ করছে। তো এই ভারত ছাড়ো আন্দোলন কিন্তু সম্পূর্ণভাবে ব্যর্থ হয়, এবং আস্তে আস্তে বয়সের কারণে হোক যে কারণে হোক দেখা যাচ্ছে যে সেরকম ডিসিশন মেকিং বা ওই সময় যে মুসলিম লীগের যে উত্থান, তারা যে পৃথক পাকিস্তান রাজ্যের দাবি, সেই সময় প্রচুর পরিমাণে 1945-এর পরে সাম্প্রদায়িক দাঙ্গা ভারতের বিভিন্ন অঞ্চলে। 46 সালে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, এক রাতে প্রায় 3 লক্ষ মানুষকে মেরে ফেলা হয় কলকাতার বুকে ধর্মীয় একটা বিভাজনের নীতিতে। তো তার ডিটেলস আমরা ইতিহাসে পাই না, তবে এগুলো ঘটেছিল, যার কোনোটাই কন্ট্রোলে মহাত্মা গান্ধীর ছিল না। তো দেখা যাচ্ছে যে এই ভারত ছাড়ো আন্দোলনের পরে ওনার এগুলো অনেকটাই ফিকে হয়ে যায়। তারপরে বিভিন্ন ক্ষেত্রে মাউন্টব্যাটেনের যখন ভাইসরয় হিসেবে আসে, তো সেই সময় দেখা যাচ্ছে যে স্বাধীনতার ব্যাপারটা আসে এবং 47 সালে ভারত স্বাধীন হয়। তাহলে একটা জিনিস দেখো, আজকে ক্লাসে আমি ডিসকাস করলাম, কোনোটাই কিন্তু ডিটেলসে করলাম না, শুধু প্রত্যেকটা আন্দোলন গান্ধীজি কীভাবে একটা প্রথম ধারাবাহিকভাবে ঘটনা প্রবাহের মাধ্যমে একদম সেই চম্পারণ থেকে আরম্ভ করে আহমেদাবাদ, খেদা, রাউলাট, নট কর্পোরেশন, সিভিল ডিসঅবিডিয়েন্স বা এদিকে তোমার ব্যক্তিগত সত্যাগ্রহ থেকে আরম্ভ করে একদম কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এগুলো প্রত্যেক কিন্তু আমি সিকোয়েন্স ওয়াইজ লেখালাম। ওকে, গান্ধীজির আমি নোটস তোমাদের গ্রুপে দিয়ে দেবো। এই গেল গান্ধীজির গোটা ঘটনার প্রবাহ। তাহলে এটা নিয়েই কি আমাদের সংগ্রাম এগিয়ে গেল? তা কিন্তু নয়। আমরা এবার নোট ডাউন করবো এক একটা টপিক। যেমন প্রথম যেটা আন্দোলন সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন। তাহলে পরের দিন ক্লাসের প্রথম টপিক হবে অসহযোগ আন্দোলন। এই অসহযোগ আন্দোলনে কী হয়েছিল বা কী ব্যাপারে বা কী সেটা কিন্তু আমরা আলোচনা করে নেবো। ওকে, তাহলে চলো প্রত্যেকে কিন্তু হিস্ট্রি একটু ভালো করে পড়ে নাও। কারোর নোট রেকর্ডিং কোনো কিছু লাগলে আমাকে জানিও। পরের দিন কিন্তু আমি শুক্রবার দিন শুধু হিস্ট্রির ওপর 30 নম্বরের পরীক্ষা নেব। শুধু হিস্ট্রি কোশ্চেন থাকবে। অনেস্টলি পরীক্ষা দেবে তার আগে ওই যে 6টা চ্যাপ্টার 7টা চ্যাপ্টার একটু ভালো করে পড়ে নাও। ওখানে অনেক সাল আছে, অনেক তথ্য আছে, মহাবিদ্রোহ থেকে আরম্ভ করে একদম মুসলিম লীগ। বুঝতে পারলে? অর্থাৎ যে সালগুলো ভাবো, 1857 সাল মহাবিদ্রোহ, আর তোমার 1906, 7, 8, 10 ওই সময়টা হচ্ছে মুসলিম লীগের কার্যাবলী। তাহলে এই এতটা সময়ের যে ইতিহাসটা সেটা কিন্তু আমরা ওই এতে দেখব। ঠিক আছে, চলো। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করে নেবে। আজকে এতটাই, আগামী ক্লাসে আমি অসহযোগ আন্দোলন দিয়ে শুরু করব। ঠিক আছে, চলো, এতটাই আজকে।